নমস্কার দর্শক বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে হরগৌরী পাইস হোটেলের আজকে রিভিউ আমি দিতে চলেছি। তো চলো দেরি না করে দেখে নিই আজকে কি হতে চলেছে। ভাস্কর বলে, আমি গৌরীকে মারতে চেয়েছিলাম। তখন প্রভাকর বলে, কি যাতা বলছিস তুই? গৌরী তোর কি দোষ করেছে? পিয়া বলে, এখন এসছে সত্যবাদী সাজতে। এতদিনের তো কোনো কিছু করে উঠতে পারলো না, অকর্মার ঢেকি একটা। দিবাকর বলে, হ্যাঁ আমি তোমাকে মারতে চেয়েছিলাম। গৌরী বলে, কিন্তু কেন? এদিকে মহেশমতিও বলে, ও তোর কি ক্ষতি করেছে রে? তখন বলে যে, শুনবে, শোনো তাহলে। এই হচ্ছে শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে। এটা শুনে তো প্রিয়া চমকে ওঠে যে এও সত্যিটা বলে দিল। তারপরে বলে, আমি শঙ্কর ঘোষের বংশকে শেষ করতে চেয়েছিলাম, ভাস্কর বলে। আর এটা শুনে মহেশমতি আরও অবাক হয়ে যায়। গৌরী বেঁচে থাকলে আমার প্রতিশোধ কখনোই পূর্ণ হতো না। গৌরী বলে, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি ধী? এই বাড়ির তো আর কেউ জানতো না, আর কেউ সহজে বিশ্বাসও করতে চায়নি যে আমি ধী। বলে, আপনি কি করে এত শিওর হলেন যে আমি ধী? দিবাকর বলে, কারণ আমি জানতাম যে ধী বেঁচে আছে, আর শুধু সেটাই নয়, ঐশানী ঘোষও বেঁচে আছে। এটা শুনে তো গৌরী অবাক হয়ে যায়। গৌরী তো এটা শুনে পুরো চুপ করে দাঁড়িয়ে থাকে। সবাই ভাবে এমন কি বললো যে গৌরী চুপ করে গেল। রুদ্র তখন এগিয়ে আসে, বলে যে, কি বললে তুমি গৌরীকে? আর কি করে জানলে তুমি যে গৌরী ধী? পিয়া বলে, এ তো দেখছি আমার সত্যিটা আজকে বলেই ছাড়বে। যে করেই হোক একে এখান থেকে বিদায় করতে হবে। পিয়া বলে, কাকাই, এবার তুমি নিশ্চয়ই গৌরীকে দেখেই বলবে যে ও ধী, কারণ কোনো প্রমাণ তো তোমার কাছে নেই। অফিসার, এই লোকটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। যেই লোকটা ডাকাত দলের সাথে মিশে পরিবারের এত বড় ক্ষতি করতে চায়, তাকে আর এক মুহূর্তও বাইরে রাখবেন না। প্লিজ ওকে নিয়ে যান এখান থেকে। আর আপনারা জানতে চেয়েছিলেন কিনা যে ওনাকে আমরা চিনি কিনা? তো উনি হচ্ছেন আমার কাকা ভাস্কর ঘোষ। তাড়াতাড়ি নিয়ে যান এখান থেকে। তখন পুলিশ বলে, হ্যাঁ আমি আর রেখে কি করব, আমার যা জানা ছিল তা তো জানা হয়ে গেছে। গৌরী বলে, 1 মিনিট স্যার, ও তো অপরাধী কিনা সেটা তো বিচারের পর জানা যাবে, কিন্তু তার আগে উনি কেন আমাকে মারতে চেয়েছিলেন আর কেনই বা সেদিন মারা যাওয়ার নাটকটা করলেন, এটা জানাটা খুব দরকার। আমি যে সত্যিকারের ধী, বা উনি যে আমাকে মেরে ফেলতে চাইছিলেন আর কি, তো এতে ওনার কি লাভ হতো? প্রভাকর বলে মনে মনে, এর এত প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমি আরো ফাঁসবো। রুদ্র তখন বলে, কি হলো, চুপ করে আছো কেন? গৌরী কি জিজ্ঞেস করলো সেটার উত্তর দাও। এরপরে ভাস্কর প্রিয়ার দিকে তাকালে প্রিয়া মাথা নাড়তে থাকে। গৌরী সেটা দেখে নেয়, বলে যে, কি রে, কি ইশারা করছিস তুই ভাস্কর কাকাকে? ভাস্কর কাকা কি এমন সত্যি জানে যে যেটা তুই আমাদের জানতে দিচ্ছিস না? প্রিয়া বলে, কই, আমি তো কাউকে ইশারা করিনি, আমার কি দায় পড়েছে কাউকে ইশারা করার? তখন গৌরী বলে, আমি কিন্তু নিজের চোখে দেখেছি। বলে, চোখ রাঙাবি না গৌরী, আমি কেন এই ক্রিমিনালটাকে ইশারা করতে যাব? কি স্বার্থ জড়িয়ে আছে আমার? মহেশমতি বলে, এই, তোকে যদি আমি জন্ম দিয়ে থাকি তাহলে তুই আর আমার কাছে কিছু আড়াল করিস না। যা দোষ করেছিস তার তো শাস্তি তুই পাবি। এবার বল, কেন তুই পিয়ার কোন জিনিস তুই আড়াল করছিস, আর গৌরীকে তুই কোন সত্যিটা জানতে দিচ্ছিস না, বল? রুদ্র বলে, দাঁড়াও মহেশমতি, ও মুখ খুলবে না, ও কারোর জন্যই মুখ খুলবে না, ও পাথর হয়ে গেছে, পাথরকে ভাঙতে গেলে হাতুড়ির দরকার হয়। ভাস্কর কাকা, আমি যতটুকু আইন জানি, তুমি যে অপরাধ করেছো তাতে তোমার অনেক দিনের জেল হবে, হয়তো বা যাবজ্জীবন। কিন্তু এখন যদি তুমি সত্যিটা বলে দাও, তাহলে আমি কথা দিচ্ছি যে আইনের লড়াই আমি তোমার পাশে থাকবো, তোমাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাকে বলতে হবে ভাস্কর কাকা, যে তুমি তোমার মারা যাওয়ার এই খবরটা কেন রটাল, কেন তুমি গৌরীকে মারতে চেয়েছিলে? অবশ্য তুমি যদি সত্যিটা না বলো, তাহলে সব থেকে কঠিন শাস্তি তোমাকে কি করে দেওয়াতে হয় তার ব্যবস্থা আমি করব। দিবাকর মনে মনে বলে, এই সেরেছে, এই ছেলে তো আমার সাথেই ডুয়েল গেম খেলছে। এবার প্রথমে লোভ দেখিয়ে আমার কাছ থেকে সত্যটা উগড়ে নেবে, তারপরে আমাকে আবার ওই জেলে ছুঁড়ে মারবে। না, আমি যে ওর থেকে অনেক বড় খেলোয়াড় এই ময়দানে, এটা আমি ওকে বুঝিয়ে দেব। তখন ভাস্কর বলে, গৌরী বেঁচে থাকলে হরগৌরী পাইস হোটেলের সব সম্পত্তি ও পেয়ে যেত, কিন্তু ওকে মারতে পারলে সব সম্পত্তি আমার হয়ে যেত, তাই না? মহেশমতি বলে, তুই এতটা নিচে নেমে গেছিস, সম্পত্তির লোভে তুই একজন নিষ্পাপ মেয়েকে খুন করতে চাস? গৌরী বলে, না মহেশমতি, এত সহজে ওনাকে বিশ্বাস করা যাবে না। উনি যদি আমাকে মেরেই ফেলতেন তাহলে তো কেউ জানতোই না যে আমি ধী। সুতরাং সম্পত্তি তো আমাকে না, ওরা পিয়াকে ধী ভেবে দিয়ে দিত, তাতে লাভটা কি হতো? তখন দিবাকর বলে, তোমরা কি বোকা নাকি? হ্যাঁ, দিবাকর বলে, এই যে পিয়াকে ধী সাজিয়ে আমি তো পাঠিয়েছিলাম মায়ের কাছে, ব্যাস, পিয়া তো মুখ হাঁ হয়ে থেকে যায় যে কি হলো রে বাবা। এটা শুনে তো সবাই আরো অবাক হয়ে যায়, যাতে পিয়ার মাধ্যমে পুরো সম্পত্তিটা আমার কাছে চলে আসে। মহেশমতি বলে, তুই পিয়াকে সাজিয়ে? আমি তো মেলাতেই পারছি না। প্রিয়া যেদিন আমার কাছে এসেছিল প্রথম, সেদিন তো তুই প্রতিবাদ করেছিলি। তুই যদি পাঠাস তাহলে তুই প্রতিবাদ কেন করেছিলি? দিবাকর বলে, প্রতিবাদ করেছিলাম সবার চোখে ধুলো দিতে, বলেছিলাম যাতে তুমি আমাকে সন্দেহ না করো। আর এই পুরো খেলাটাই তো খেলেছিলাম আমি আর ওই হারাধন সার্কেল মিলে, তুমি তো জানো, তুমি তো হারাধন সার্কেলকে চেনো, তাই না? তারপর কিভাবে পিয়াকে ধী সাজিয়ে নিয়ে এসেছিল এই বাড়িতে সবটা বলতে থাকে ভাস্কর একে একে। এরপরে ভাস্কর আবারও নাটক করতে থাকে তার মায়ের সামনে, যে আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ ক্ষমা করে দাও। তখন বলে যে, নিয়ে যান অফিসার, ওকে নিয়ে যান, না হলে কিন্তু আমার হাতেই খুন হয়ে যাবে, নিয়ে যান।
মহেশমতি মনে মনে ভাবতে থাকে আমার উত্তরাধিকার, আমার বংশ, আর আমি কত না লাঞ্ছনা গঞ্জনা করেছি ওর উপরে, এগুলি ভাবতে থাকে গৌরীর দিকে তাকিয়ে আর কাঁদতে থাকে। মহেশমতি তখন বলে এবার বোধহয় সময় এসছে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার। গৌরীকে তখন জড়িয়ে ধরে মহেশমতি আর কাঁদতে থাকে। এরপর মহেশমতি বলে আমাকে ক্ষমা করে দে রে, আমি খুব অন্যায় করেছি তোর উপরে, আমাকে ক্ষমা করে দে। তখন গৌরী বলে না না, তুমি কিচ্ছু করনি, তুমি কেঁদো না প্লিজ, আমার কষ্ট হয়, তুমি কেঁদো না। এবার পিয়া মনে মনে ভাবছে এটাই সুযোগ, এখান থেকে পালা, নাহলে রুদ্র আমাকে ছেড়ে কথা বলবে না। তারপর যখনই হাঁটতে শুরু করে তখনই সেখানে ঠাম্মি চলে আসে রুদ্রের, বলে কী রে কোথায় যাচ্ছিস, পালাচ্ছিস নাকি? এরপরে আবারও পিয়া নাটক করতে থাকে। এত কিছুর পরেও সে বলতে থাকে মহেশমতি তুমিও আমার সাথে এরকম করবে, তুমিও আমাকে ভরসা করবে না, আমি তো এদের হাত থেকে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, এই সমস্ত কথা বলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত তুমিও যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে কেন থাকবো আমি এখানে, আমি চলেই যাচ্ছি। যখন আবার হাঁটা দেয় তখন মহেশমতি হাতটা টেনে এক চড় মারে পিয়াকে। মহেশমতি বলে তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে যেতে দেবো, এত সহজে পালিয়ে বাঁচবি তুই ভেবেছিস? তোর অপরাধ কি একটা নাকি রে? হ্যাঁ, তুই আমার এতদিনের অপেক্ষা নিয়ে ছেলে খেলা করেছিস, দিয়ে আবারও এক চড় কষে মারে। নিজেকে আমার নাতনির পরিচয় দিয়ে তুই আমার সামনে থেকেছিস মিথ্যে বলে, আমার নাতনি হওয়ার চেষ্টা করেছিস, দিয়ে আবার কষে আরেক চড়। আমার বিশ্বাস নিয়ে তো খেলেছিসই, আমার ধিয়ের অধিকার নিয়েও খেলেছিস। পরে আবারও যখন এক চড় মারতে যাবে তখন নিচু হয়ে পালিয়ে যায় রুদ্রের ঠাম্মির কাছে, বলে ঠাম্মি ও ঠাম্মি তুমি তো আমাকে ভালোবাসো, ঠাম্মি তুমি আমাকে বাঁচাও, তুমি তো আমাকে ভালোবাসো বলো। তখন এই ঠাম্মিও কষে আরেক চড় দেয় পিয়াকে, তুই এই ভালোবাসার এই প্রতিদান দিলি, তোর এই মিথ্যের জন্য আমি দাদুভাইকে ভুল বুঝেছি, আমি আমার ধিকে ভুল বুঝেছি, আমি তোকে বাঁচাবো কেন? পিয়া তখন মনে মনে বলে পুরো খেলাটা ঘুরে গেছে, এখন আমাকে বাঁচতে হবে কোনোভাবে, এরা তো কেউ আমাকে বিশ্বাসই করছে না। মনে মনে বলে মাধব কাকা, ইয়েস মাধব কাকা আমাকে বাঁচাতে পারে। বলে মাধব কাকা তুমি আমাকে বাঁচাবে না, এখানে সবাই আমাকে ভুল বুঝছে, তুমি আমাকে বাঁচাও প্লিজ। সেদিনকে সেই যে ছোটবেলায় তুমি আমাকে বাঁচিয়েছিলে, কিন্তু আজ তুমি আমার পাশে থাকবে না? মাধব কাকা তখন হাতটা ছাড়িয়ে নেয়। মাধব কাকা বলে আমি তোর পাশে থাকবো, তুই ভাবলি কি করে এটা? জীবনে জ্ঞানও তো আমি কোনো পাপ করিনি, বরং অন্যের পাপের বোঝা বয়ে বেরিয়েছি ছোট ছোট নিষ্পাপ মুখগুলোর দিকে তাকিয়ে। আর তুই সেই আশ্রমে আমার কোলে পিঠে চড়ে বড় হয়েছিস, সেটা ভাবতে আমার ঘেন্না করে। ভুলে গেছিস কি করে পিয়া যে যেই আশ্রমে মাটিতে তুই বড় হয়েছিস সেই মাটিটা ছিনিয়ে নেওয়ার জন্য তুই আমাকে খুনি বানিয়েছিলি? রুদ্র বলে দেখ প্রিয়া, এখন তোকে কেউ ক্ষমা করছে না, সেই ছোটবেলা থেকে তুই যা কাজকর্ম করেছিস সেই জন্য তোকে এখন সবাই ঘেন্না করছে, এখন তার জন্য তোর চোখে না আছে কোনো অপরাধবোধ, না আছে লজ্জা। আমি বুঝে গেছি প্রিয়া, তুই একজন বন্ড ক্রিমিনাল, তোকে পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত, বাইরে থাকলে কে জানে তুই আর কত ক্ষতি করবি কতজনের, আমি এক্ষুনি পুলিশ ডাকছি। প্রিয়া বলে রুদ্র আমাকে পুলিশের হাতে তুলে দেবে? না না, আমাকে বাঁচতে হবে যেভাবেই হোক, কিন্তু কে আমাকে বাঁচাতে পারে এখন? তখন মনে মনে ভাবে গৌরী। এরপরে গিয়ে রুদ্রের গৌরীর পায়ে পড়ে যায়, বলে গৌরী প্লিজ আমাকে বাঁচা, দেখ আমরা তো একসঙ্গে বড় হয়েছি, বল এতটা কষ্ট পেতে তুই আমাকে দেখতে পারবি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। গৌরী বলে ক্ষমা? হ্যাঁ সেটা আমি তোকে করেই দিয়েছি, কিন্তু তুই যাদের বিশ্বাস ভেঙেছিস তারা তোকে ক্ষমা করবে না। ঠাম্মি মহেশমতি এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে তুই যেরকম ছেলে খেলা করেছিস, এভাবে মিথ্যে কথা বলেছিস, তার জন্য জেলই তোর আসল ঠিকানা, তাতে যদি তুই একটু শুধরে যাস। তারপরে গৌরীর পায়ে ধরে আবারও কাকুতি মিনতি করতে থাকে পিয়া। এরপরে দেখা যাচ্ছে পিয়া যখন বসে পা ধরে ক্ষমা চাইছে গৌরীর, তখন মহেশমতি তার পায়ের নিচে কালো দাগটা আবারও দেখে, দেখে একটু অবাক হয়, কিছু একটা ভাবতে থাকে, আর তখনই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।